সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা। আমরা জানি যে সম্প্রতি ওয়ার্ল্ড ক্যান্সার ডে উদযাপিত হলো এবং এই ক্যান্সার নিয়ে কিন্তু সমগ্র বিশ্বব্যাপী একটি গণসচেতনতা তৈরি হয়েছে এবং বাংলাদেশ এর বাইরে নয়। বিশেষ করে এখন ক্যান্সারের প্রকোপ আগের তুলনায় অনেক বেশি এবং এই সময়ে ক্যান্সারের যে চিকিৎসা রয়েছে সে বিষয়টি কিন্তু আলোচনায় উঠে এসেছে। আমরা যে প্রচলিত ধারার যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে কাজ করছি, যে ধারায় আমরা চলছি, তার সঙ্গে যুক্ত হয়েছে সুনির্দিষ্ট কিছু চিকিৎসা, আরও অ্যাডভান্স কিছু টেকনোলজি এবং চিকিৎসা। সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে এবং সেটি হচ্ছে বাংলাদেশে ক্যান্সারের সুনির্দিষ্ট চিকিৎসা আমরা আসলে কোথায় আছি এবং সেই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন প্রফেসর ডক্টর তাসনিম আরা, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিমা ইনস্টিটিউট ফর ক্যান্সার ইমিউনোথেরাপি অ্যান্ড সেল থেরাপি ও বায়োমেট মলিকুলার ল্যাব। প্রফেসর ডক্টর তাসনিম, আপনাকে স্বাগত আমাদের। শুভেচ্ছা, শুভ সকাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন ডক্টর মুশতাক ইবনে আয়ুব, মলিকুলার অনকোলজিস্ট, ফেলো ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুর, সহযোগী অধ্যাপক জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ। ডক্টর মুশতাক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠান। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে যুক্ত হয়ে। আমাদের সঙ্গে আসলে অনলাইনে আরও যুক্ত আছেন ডক্টর এস কে ফরিদ আহমেদ, অনকোপ্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জন, হেড অফ ব্রেস্ট ইউনিট, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। ডক্টর ফরিদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আচ্ছা, সম্ভবত উনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আর কি। তো দর্শক, আমরা আসলে এই ক্যান্সারের সুনির্দিষ্ট চিকিৎসা নিয়ে অনেকেরই বিভিন্ন রকমের কৌতূহল প্রশ্ন রয়েছে, বিশেষ করে ক্যান্সার আক্রান্ত যে পরিবারগুলো রয়েছে বা যারা রোগীরা রয়েছে তাদের আসলে অনেক কিছুই চিন্তা জানার আছে যে আসলে এখানেই কি শেষ নাকি আরও কিছু দূর আগানো যাবে, অথবা তার যে ক্যান্সারটি হয়েছে তার সুনির্দিষ্ট চিকিৎসা কি, এবং একই সঙ্গে এই মলিকুলার বায়োলজি বা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কিভাবে ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে বা সুনির্দিষ্ট তথ্য দিতে পারে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। আমি প্রথমে আসতে চাই প্রফেসর ডক্টর তাসনিম আরা আপনার কাছে। আসলে ক্যান্সার মানেই একটা সময় ছিল নো অ্যান্সার, কিন্তু আমরা জানি যে এখন অনেক উত্তর রয়েছে, অনেক পথ রয়েছে ক্যান্সার নিরাময়ের প্রতিরোধে। ক্যান্সারকে আসলে একটি জটিল অসুখ হিসেবে ভাবা হয়, আসলে সেই প্রসঙ্গটি ভাবা হয় কেন, এবং এই যে সুনির্দিষ্ট চিকিৎসার কথা আমরা বলছি, আসলে কি কি স্কোপ রয়েছে ক্যান্সারের ক্ষেত্রে সুনির্দিষ্ট? ধন্যবাদ। ক্যান্সার জটিল রোগ বলে আমরা জানি। জটিল রোগ বলতে এই জন্যই বোঝায় যে ক্যান্সার হয় মূলত ডিএনএ মিউটেশনের কারণে। এবং আমাদের প্রচলিত যে আপনি বললেন ক্যান্সার আগে কোনো অ্যান্সার ছিল না, এখন আমরা জানি। ব্যাপারটা হলো ক্যান্সার হলো অপরিকল্পিত কোষ। আমাদের প্রতিটি বডিতে 3 মিলিয়ন সেল আছে, মোর দেন 3 মিলিয়ন। তো প্রতিটি সেলই আমাদের ডিভিশন হয়, তারপর বাড়ে, তারপর কিছু সেল অ্যাপোপ্টোসিসের মাধ্যমে মরে যায়। তো এই সেলগুলি যখন আনকন্ট্রোল পলিফারেশন আমরা বলি, অনিয়ন্ত্রিতভাবে বেড়ে একটা টিউমার বা চাকা তৈরি করে, সেই টিউমারটাকেই আমরা গ্রিক ল্যাঙ্গুয়েজে বলি অঙ্ক, এর জন্য অঙ্কোলজি। আর তার সাথে এসছে যে ক্যান্সার, এটা আরেকটা নাম, গ্রিক ওয়ার্ড বা ক্যান্সারের যে ক্র্যাব বা শরীরের ভিতরে আঁকড়ে থাকে, এর জন্য এটা অনেক পুরাতন রোগ। কিন্তু এটাকে কেটে ফেলেও দেখা গেল যে এটা কোনো প্রতিকার হচ্ছে না, যার জন্য এখন সহজ কথায় বলতে গেলে ক্যান্সার যদিও জটিল রোগ, কিন্তু সায়েন্টিস্টরা বা চিকিৎসা বিজ্ঞানী আমরা যারা আছি সারা ওয়ার্ল্ডে ক্যান্সারের কারণ ডিএনএ মিউটেশন, এই কারণটা উদ্ভাবন করছেন। এটা 2000 আগের থেকেই অনেক 2000 আগের থেকেই রিসার্চ হচ্ছিল, হতে হতে এখন দেখা গেছে প্রতিটি ক্যান্সারে, আমি বলবো যে সব ক্যান্সারে না, বাট প্রায় প্রতিটি ক্যান্সারে জেনোমিক ইনস্টেবিলিটি ক্যান্সারের মেন কারণ। এবং এই মিউটেশনটা পরিবেশগত কারণে, ডিফারেন্ট পরিবেশগত কারণ, ফ্যাক্টরগুলা, ডায়েট, লাইফস্টাইল, আয়নাইজেশন, রেডিয়েশন, কেমিক্যাল এক্সপোজার, প্রতিটা ক্ষেত্রেই এই ডিএনএতে চেঞ্জ হচ্ছে। চেঞ্জটাকেই আমরা বলি ডিএনএ মিউটেশন। এবং ক্যান্সারের কারণগুলো এখন জানা গেছে, সেই জন্য যদিও জটিল রোগ,
কিন্তু বলবো দিনে দিনে আমরা ক্যান্সার কি কারণে হচ্ছে এবং তার সুনির্দিষ্ট চিকিৎসা আমরা পেয়ে গেছি। একদম সুনির্দিষ্ট চিকিৎসা পাওয়ার আগে দরকার সুনির্দিষ্ট কারণ, যে আসলে কি কারণে এটি হচ্ছে, জেনেটিক লেভেলে যে পরীক্ষাগুলো হচ্ছে বা যে গবেষণাগুলো হচ্ছে সেটি নিশ্চয়ই এই ক্ষেত্রে সম্পর্কটাকে এটা এগিয়ে দিচ্ছে। এইটাকে ট্রান্সলেশনাল মেডিসিন বা ট্রান্সলেশনাল রিসার্চ বলবো আমরা। ইট ইজ অনগোয়িং, চলমান। এবং যেটা হলো, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, লাং ক্যান্সার আমরা জানি যে টোবাকো, তামাক খেলে হয় বা এয়ার পলিউশনে হয়, কিন্তু লাং ক্যান্সার এখন এই যে কি কারণে হয়, কোন লেভেলে মিউটেশন, যদি ইজিএফআর মিউটেশন হয়, এখানে 29টা মিউটেশনের জন্য লাং ক্যান্সার, এক ধরনের লাং ক্যান্সার হচ্ছে। আবার আরেক ধরনের লাং ক্যান্সার আছে আল্ক মিউটেশন। আল্ক একটা জিন, ডিএনএ এই জিন কোডিং এর মধ্যে যখন চেঞ্জগুলো হয়, আল্ক মিউটেশন, এটা ফিউশন প্রোটিন বলে, এখানে যখন চেঞ্জগুলি হয় তখন আল্ক মিউটেশন লাং ক্যান্সার আরেক ধরনের। তো এখন ওয়ার্ল্ডে বের হয়ে গেছে যে আল্ক ইজিএফআর মিউটেশনের জন্য সুনির্দিষ্ট চিকিৎসা ইজিএফআর ইনহিবিটর দিয়ে করতে হবে। আল্ক মিউটেশনের কারণে যদি লাং ক্যান্সার হয়, আল্ক মিউটেশন ইনহিবিটর দিয়েই করতে হবে। এইটাকেই আমরা ডিটারমাইন করি মলিকুলার লেভেলে, যেটাকে আমরা বলি অবশ্যই মলিকুলার ল্যাব দরকার, এটা মিউটেশন অ্যানালাইসিস করে। আর এটার চিকিৎসাটাই এসছে এখন অ্যাজ এ হোল নাম দিয়ে প্রিসিশন অনকোলজি। প্রিসাইজলি এবং সুনির্দিষ্ট চিকিৎসা। আমরা এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসবো নিশ্চয়ই। ডক্টর মুশতাক, আপনার কাছে যদি একটু আসতে চাই যে ডক্টর তাসনিম কথা অনুসারেই বলছি যে আমরা সুনির্দিষ্ট কারণ এখন বের করার চেষ্টায় আছি যে এটি ক্যান্সার, এবং সেক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা আমরা যেটা বলছি অনকোলজি, বায়োটেকনোলজি, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশে আপনি এটি বিশ্ববিদ্যালয়ের সেই গবেষণায় আছেন, যুক্ত আছেন, এবং ক্যান্সার নিয়েও গবেষণায় যুক্ত আছেন। আমরা আসলে কতদূর এগিয়েছি বাংলাদেশের রিসার্চের ক্ষেত্রে, ক্যান্সার রিসার্চের ক্ষেত্রে আমরা কোথায় আছি, এবং বিশ্ববিদ্যালয়গুলোর আসলে সেখানে ভূমিকাটি কতখানি? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রসঙ্গটি তোলার জন্য। আসলে পৃথিবীতে এখন উন্মুক্ত, সারা পৃথিবীতে কোথায় কি ঘটছে, কোথায় কি অগ্রগতি হচ্ছে, এটি কিন্তু আমাদের এখন অজানা না। আমরা এখন থেকে ধরেন 50 বছর আগের কথা যদি চিন্তা করি, আমরা তখন একটা তথ্য আমাদের কাছে পৌঁছাতে অনেক সময় লাগতো, কিন্তু আজকে যে আবিষ্কারটা যুক্তরাষ্ট্রের সবচেয়ে অ্যাডভান্স লেভেল হচ্ছে, অথবা একটা, আমি এখন সিঙ্গাপুরে আছি, এখানে কোনো একটা আবিষ্কার হলো, সেটি বাংলাদেশে আমাদের জানা কিন্তু ওই দিনেই হয়ে যায়। কারণ এগুলো এখন আমরা বলি যে ভাইরাল নিউজ হয়ে যায় অনেক সময় মিডিয়াতে, অথবা গ্লোবাল যে মিডিয়াগুলো আছে তারা শেয়ার করে, ইউটিউবে চলে আসে তথ্যগুলো। তাহলে এই সবকিছুর কারণে তথ্যের প্রবাহের যেই অবাধ যে আমরা বলবো যে ফ্লো, যেটা সেটি কিন্তু আমাদেরকে এখন সবসময় আপডেটেড রাখছে। তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের মাথায় রাখা দরকার। এখন প্রশ্ন আসছে যে যে অ্যাডভান্সড ডিসকভারি গুলো বা আবিষ্কার গুলো হচ্ছে পৃথিবীর অন্য দেশে, সেটি আমাদের দেশে আমরা কতখানি কাজে লাগাতে পারছি। দুটো দিক কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আপনি মৌলিকভাবে একটা আবিষ্কার করলেন কিনা, আর একটা হচ্ছে যেটা আবিষ্কার হয়ে গেছে সেটা আপনি ব্যবহার করছেন কিনা। সুতরাং আমি যদি বলি যে মৌলিক আবিষ্কারের যে জায়গা, সেখানে আমরা এখন অনেকখানি পিছিয়ে আছি, কোনো সন্দেহ নাই। কারণ আমাদের রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে আমাদের সক্ষমতার অভাব আছে। আমাদের হয়তো ওইভাবে গবেষণা ইনফ্রাস্ট্রাকচার যেটা দরকার, অবকাঠামো দরকার, সেগুলো ওরকম নাই। কিন্তু আবিষ্কারকে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিন্তু খুব বেশি পিছিয়ে থাকার কারণ নাই। সেখানেও আমরা খানিকটা পিছিয়ে আছি, কিন্তু আমি বলবো যে আমাদের আসলে পিছিয়ে থাকা উচিত না এবং কারণ নাই। তো এই জায়গাটা, এই দুটো জিনিস মাথায় রেখে এখন আমি একটু বলি যে বাংলাদেশে আমরা আমরা যারা কাজ করছি বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে, কারণ ক্যান্সারের যে প্রসঙ্গটা ডক্টর তাসনিম একটু আগে বললেন, যে এটার মলিকুলার কারণ যেটা, অর্থাৎ যেই কারণে ক্যান্সার গুলো হয়, এবং সেই আলাদা আলাদা একটা পরিবর্তনকে আমরা ক্যান্সারের আলাদা আলাদা একটা ধরনের সাথে যুক্ত করতে পারি, এই তথ্যগুলো কিন্তু এখন আমাদের জানা আছে, আমরা যারা ক্যান্সার নিয়ে গবেষণা করছি। এখন প্রসঙ্গ হচ্ছে যে সেটাকে আমরা আমাদের রোগীদের স্বার্থে কাজে লাগাতে পারবো কিনা, তাদের ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট, এই দুটো জায়গাতেই কাজে লাগাতে পারবো কিনা। এখানে আমি একটু এই প্রশ্নের একটু র্যাপ আপ করতে চাই উত্তরটা এভাবে, যে আমাদের এখন এই জায়গাটায় অনেক সক্ষমতা বেড়েছে আগের তুলনায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বিভাগে ওখানে ক্যান্সার নিয়ে গবেষণা করছি। আমার পিএইচডি ছিল এই বিষয়ে, এবং আমি জানি যে আমার বিশ্ববিদ্যালয়ে আরো একাধিক
খুব ভালো মানের গবেষক আছেন যারা কাজ করছেন, বায়োকেমিস্ট্রি বিভাগে কাজ করছেন কয়েকজন, এবং মাইক্রোবায়োলজি বিভাগে এক্সপার্ট আছেন কয়েকজন, যাদেরকে আমরা এই জায়গাটায় যুক্ত করতে পারি। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের বাংলাদেশের আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয় এই বিষয়ে খুব ভালো মানের কাজ করছেন এবং গবেষক আছেন। সুতরাং গবেষণার জায়গাটায় আমাদের সক্ষমতা আছে, আমাদের প্রযুক্তির যেই উত্তরণ দরকার সেটাও আছে, অর্থাৎ অ্যাডভান্সড অনেক যন্ত্রপাতি আমাদের আছে। কিন্তু এটাকে ক্লিনিকে ব্যবহার করা, যেটা আমাদের যারা এখানে চিকিৎসা দিচ্ছেন তাদের সাথে ব্যবহার করার যে জায়গাটা, তাদের কাছে তথ্যটা দেওয়া, তারা যাতে আমাদের কাছ থেকে এই সুবিধাটা নিতে পারেন, আমরা যাতে আমাদের এই সুবিধাটা তাদেরকে দিতে পারি, এই জায়গাটা একটা গ্যাপ আছে। সুতরাং সেই গ্যাপটা পূরণ করাটা হচ্ছে আমাদের জন্য একটি মূল চ্যালেঞ্জ এবং মূল কাজ, এটি আমি মনে করি। জি, ধন্যবাদ ডক্টর মুশতাক। আমি সরাসরি ডক্টর ফরিদ আপনার কাছে আসতে চাই। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছেন। আসলে যে গ্যাপটির কথা ডক্টর মুশতাক বললেন যে ওনারা তো মলিকুলার ল্যাব এবং যে সুনির্দিষ্ট কিছু পরীক্ষা নিরীক্ষা যেটাকে ক্যান্সারকে আরও প্রিসাইসলি ডিফাইন করতে পারে সে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। আপনার একজন ক্লিনিশিয়ান হিসেবে যখন একজন ক্যান্সার রোগী পান তখন এই মলিকুলার যে টেস্টগুলো রয়েছে বা সুনির্দিষ্ট যে জেনেটিক কিছু তথ্য আপনাদের জানা প্রয়োজন রয়েছে সেটি কি চিকিৎসা ব্যবস্থাটাকে কিভাবে প্রভাবিত করছে, ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনছে কিনা? ধন্যবাদ আমি টু বি অনেস্ট মলিকুলার বায়োলজি টেকনোলজির ইনভলভমেন্ট আসার থেকে আমরা ব্রেস্ট ক্যান্সারটাকে আরো অনেক বেশি ডিটেল জানতে পেরেছি একেবারে কোষ লেভেলে, জি, এবং কি কারণে ক্যান্সারটা হচ্ছে এবং সেটাকে কিভাবে আহ, প্রতিরোধ করা যায় বা কিভাবে সেটাকে প্রতিকার করা যায়, বা আরো ক্যান্সার হলো ক্যান্সারের আমরা সিম্পলি নর্মাল স্টেজিং, ক্লিনিক্যাল স্টেজিং, রেডিওলজিক স্টেজিং এগুলির উপর ডিপেন্ড না করে মলিকুলার বায়োলজি টেকনোলজি গুলো ইউজ করে ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে বিভিন্ন হরমোন রিসেপ্টর সেন্সিটিভিটি অথবা আহ, আরো বিভিন্ন টাইপের যে মলিকুলার লেভেলের যে মার্কার গুলো রয়েছে সেগুলোকে আমরা ডিটেক্ট করার মাধ্যমে এগুলোকে স্পেসিফিক্যালি স্পেসিফিক টার্গেটেড থেরাপি আর ইমিউনোথেরাপি ড্রাগ গুলো রয়েছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারছি জি, ইন্ডিভিজুয়াল ক্যান্সারের ক্ষেত্রে। ফর এক্সাম্পল আমি ব্রেস্ট সার্জারিতে কাজ করছি, সেই হিসেবে আমাকে যেটা জানতে হয় যে ইমিউনিস্ট্রি কেমিস্ট্রি, যেটা এস্ট্রোজেন, প্রজেস্টেরন রিসেপ্টরস পজিটিভিটি, হার্ট। এট দ্য সেম টাইম কিছু কিছু ক্ষেত্রে যদি স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে অথবা ট্রিপল নেগেটিভ ক্যান্সার থাকে, ইয়াং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট, তাদেরকে আমরা BRCA1, BRCA2, TP53 এই ধরনের জেনেটিক মিউটেশনের অ্যাসেসমেন্ট গুলো আমরা করে থাকি, এবং কখনো কখনো আমরা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এর মাধ্যমে আরো ফার্দার ডিটেল জানতে চাই। কারণ সবসময় যে BRCA1 and 2 এর মাধ্যমেই ক্যান্সার গুলো হচ্ছে, টোটাল ব্রেস্ট ক্যান্সার 5 to 7%, ম্যাক্সিমাম 10% মেবি এই জেনেটিক মিউটেশনের জন্য রেসপন্সিবল থাকতে পারে। দেয়ার আর আদার জিনস, এবং এগুলো নিয়ে আরো বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে। বাংলাদেশে আমরা একটু একটু করে হলো ডেভেলপ হচ্ছে ইউজিং মলিকুলার টেকনোলজি, বায়োলজি যে টেকনোলজিক্যাল যে ইনফরমেশন গুলো সেগুলো আমরা ক্লিনিক্যাল পার্সপেক্টিভে পেশেন্টকে ব্যবহার করা হচ্ছে। আমাদের দেশে এখন প্রচুর ইমিউনোথেরাপি ড্রাগ গুলো তৈরিও হচ্ছে, ব্যবহৃত হচ্ছে। এর পাশাপাশি ভেরিয়াস টার্গেটেড থেরাপি ড্রাগ গুলো তৈরি হয়ে ব্যবহৃত হচ্ছে, এবং যেটা কিনা ক্যান্সার চিকিৎসা একটা সুনির্দিষ্ট ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে, যে ওয়ান সাইজ ফিট অল ট্রিটমেন্ট না, স্পেসিফিক্যালি পার্টিকুলার মলিকুলার বায়োলজি টেকনোলজির মাধ্যমে যে ইনফরমেশন আমরা পাচ্ছি সেটার কেস ব্যবহার করে আমরা ভেরিয়াস ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি ড্রাগ ইউজ করতে পারছি, এবং সেটা ক্যান্সার চিকিৎসা একটা বিশাল ভূমিকা রাখছে। জি, অসংখ্য Thank you. ধন্যবাদ ডক্টর ফরিদ। ফিরে আসবো আপনার কাছে। আমি প্রফেসর ডক্টর তাসনিম আরা আপনার কাছে যদি একটু আসতে চাই যে আসলে প্রচলিত যে ধারাটিতে আমরা ছিলাম অথবা আছি এখন পর্যন্ত, আমরা যদি প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করি একদম ঢাকার বাইরে এবং সমগ্র বিশ্বের সঙ্গে যদি তুলনা করি, তাহলে এই যে প্রচলিত ধারার চিকিৎসা এবং সুনির্দিষ্ট ধারার চিকিৎসা এই দুটির মধ্যে সুস্পষ্ট কোনো পার্থক্য দেখতে পান কিনা এবং গুণগত আউটকামটি আসলে লক্ষ্য করা যায় কিনা সংক্ষেপে শুনতে চাই। আসলে আমি সরাসরি বলবো 1950 থেকে 1970 পর্যন্ত সারা ওয়ার্ল্ডেই আফটার সার্জারি পরেই কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা হতো। কেমোথেরাপি নন স্পেসিফিক, এটা যেই সেলগুলো পলিফারেটিং
সেই সব সেলগুলোকে মেরে ফেলে, সাথে কিছু অ্যাবনর্মাল সেল, ক্যান্সার সেলের সহ নর্মাল সেলও মেরে ফেলে। এর জন্য তার প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট যেটা আমরা বলি, পার্শ্ব প্রতিক্রিয়া অনেক অনেক বেশি। এবং এখানে আমরা মারার সাথে সাথে আরেকটা জিনিস আমাদের আছে, যেটা আমরা একটু জটিল ক্যান্সার বলি। ক্যান্সার যেই অর্গানে হয়, সেই অর্গান থেকে ক্যান্সারটা কিন্তু আর ওই অর্গানে কনফাইন্ড থাকে না। ব্রেস্ট ক্যান্সারে হয়, লাং ক্যান্সার, সব ক্যান্সারেই স্টেজ 1 বা 2 আমরা স্টেজিং করছি ক্লিনিক্যালি। স্টেজ 1 and 2 বা 3 এর পরপরই এটা ছড়িয়ে পড়ে মেন এটা। এবং আমার পিএইচডিটাই ছিল ক্যান্সার ছড়িয়ে পড়ার মলিকুলার মেকানিজমের উপর, মেটাস্ট্যাসিস। এক্স্যাক্টলি, মেটাস্ট্যাসিসের মলিকুলার মেকানিজম, কেন ক্যান্সার সেলটা ওই জায়গায় কনফাইন থাকলো না, কেন এটা বোন ম্যারোতে চলে আসলো, কেন এটা সার্কুলেশনে চলে আসলো, এই পদ্ধতি, এই ক্যান্সার সেলগুলোকে কিভাবে আইডেন্টিফাই করা যায়। তখনই আসলো টার্গেটেড থেরাপি। নো, অনলি অ্যাবনর্মাল সেলকে আমরা টার্গেট করব, এর জন্য টার্গেটেড থেরাপি। এবং যখন কেমোথেরাপি বা আমরা রেডিওথেরাপি দিই, মানুষের ইমিউন সিস্টেম, এমনি ক্যান্সার রোগটাই ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে। এবং অতিরিক্ত মানে নন স্পেসিফিক ট্রিটমেন্ট, কেমোথেরাপি বা রেডিওথেরাপি যদি আমরা বেশি দিই, তাহলে ইমিউনিটি সাপ্রেস হয়ে যায়, এর জন্য তখন সেল ধ্বংস হয়ে যায়। এর জন্য এসছে ইমিউন থেরাপি, সেল মিডিয়েটেড ইমিউন থেরাপি। এখন চলে আসছে ইউএসএতে বা যুক্তরাষ্ট্রে, যেখানে আমি গবেষণায় নিয়োজিত ছিলাম দীর্ঘদিন ধরে। সেই গবেষণায় আমরা দেখছি যে এখন আমার যে কাজটা ছিল, একটা ক্যান্সার সেল নর্মাল ইমিউন সেলের সাথে কিভাবে ইন্টারাকশন করে, নর্মাল ইমিউন সেলকে ডিস্ট্রয় করে সে বেঁচে থাকে। এখন ওই জায়গাটায় এসছে সেল থেরাপি, যে ওই ক্যান্সার সেলটাকে আমরা সাইটোটক্সিক টি সেল দিয়ে বা কার টি সেল দিয়ে এটাকে, ওই ক্যান্সার সেলটাকেই আমরা মেরে ফেলবো। মানে আপনার ইমিউন থেরাপি, ইমিউন বেস সেল থেরাপি দিয়ে এটাকে বুস্ট আপ করা। তো এই যে সুনির্দিষ্ট চিকিৎসা, এটাই প্রিসিশন অঙ্কোলজি। এবং এটার মধ্যে খুবই পার্থক্য যে নর্মাল সেলগুলোকে আমরা মারছি না, আমরা সুনির্দিষ্টভাবে টার্গেট করেই ক্যান্সার সেলগুলোকে মারছি। এবং আমাদের বডিতে ইমিউন সেলগুলোকে আমরা শিখিয়ে দিচ্ছি ক্যান্সার আর হবে না, একদম স্টেজ 1 এবং কমপ্লিট কিওরের দিকে আসছে। এখনো উন্নত বিশ্বের ধারায় আমাদের দেশেও আমরা এই পরিকল্পনা নিয়েই কাজে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। খুবই চমৎকার করে বললেন ডক্টর মুশতাক। আপনার কাছে যদি একটু ফিরে আসি, যে আসলে এই যে আমরা প্রচলিত ধারা চিকিৎসার পাশাপাশি যখন আধুনিক বা টার্গেটেড থেরাপির কথা চিন্তা করছি, সেখানে মলিকুলার টেস্টের কথা অনেক আসছে এবং এই জায়গাটি কিন্তু অনেকের কাছে অপরিচিত। অনেকেই প্রশ্ন করেন যে আসলে কেন দরকার, কি দরকার, নানান ধরনের কোশ্চেন চলে আসে। ইভেন যারা কি চিকিৎসক রয়েছে তাদের মধ্যে অনেক ধরনের ডায়লেমা রয়েছে। আসলে এই নানান প্রশ্নের জন্ম যেটা হয়, সেটাকে কিভাবে রিজলভ করা যায়, সেটি নিয়ে যদি একটু বলতেন আমাদেরকে। অনেক ধন্যবাদ। আসলে বিষয়টা তো খানিকটা নতুন বটে, তাই না? সুতরাং আমরা যারা ক্যান্সার চিকিৎসা বা ব্যবস্থাপনার সাথে এখন যারা যুক্ত হচ্ছে বা হচ্ছেন, তারা হয়তো এই জিনিসগুলো কিছুটা হলো টেক্সট বইয়ে পেয়েছেন বা জার্নালগুলোতে আসছে, কিন্তু এখন থেকে হয়তো 20 বছর আগেও তো এতখানি ছিল না। সুতরাং সেই অর্থে এটি একটি কিছুটা নতুন বিষয় বটে, কিন্তু খুব দ্রুত আসলে আমাদের ট্রিটমেন্ট জগতে এটা যুক্ত হচ্ছে। এবং যখনই কোনো একটা কনফারেন্সে যাচ্ছেন কোনো একজন ডাক্তার বাংলাদেশ থেকে, তিনি গিয়ে দেখছেন যে কত অ্যাডভান্সড একটা রিসার্চ হচ্ছে, ব্যবহার হচ্ছে, কথা হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো অনেক রকমের প্রশ্নের জন্ম দিচ্ছে। আর একই সাথে রোগীদের ভেতর আপনি ঠিক মতো বলেছেন যে তারা হয়তো ভাববে যে ক্যান্সার, এই শব্দটা শুনলে মনে হয় কি বুঝি একটা অসুখ, যেমন অন্য অন্য অসুখগুলোর মতোই। আমি যদি বলি যে কারো ডায়রিয়া হয়েছে, আপনি ধরে নিতে পারেন যে ডায়রিয়া আসলে বিষয়টা কেমন, বা কলেরা হয়েছে, মোটামুটি একই রকমের একটা ডিজিজ সবার ভিতরে। কিন্তু ক্যান্সার আসলে প্রায় বলা হয় 350 রকমের বা তার চেয়েও বেশি রকমের ক্যান্সার আছে, এবং প্রত্যেকটা ক্যান্সারকে আপনি আলাদা আলাদা অসুখ হিসেবে বিবেচনা করবেন। একদম, অর্থাৎ ক্যান্সারের ভেতরে একটা প্রচন্ড রকমের বিচিত্রতা আছে, এটা একটা বিচিত্র রোগ আসলে। তাহলে সে কারণে আমাদেরকে ক্যান্সারের এই যে বিচিত্রতা, এটাকে আমাদেরকে আসলে প্রথমে স্বীকার করতে হবে যে ক্যান্সার একটা অসুখ না, এক এক মানুষের এক এক রকমের ক্যান্সার হতে পারে। এবং ধরেন আমার যদি লাং ক্যান্সার হয় এবং আরেকজন মানুষের যদি লাং ক্যান্সার হয়, দুজন মানুষের লাং ক্যান্সারের ভিতরে পার্থক্য থাকবে, কারণ আমরা দুজন আলাদা মানুষ।
শুরুতেই যে আলোচনাটা এসছে যে ক্যান্সার যখন হয় কোন একটা পর্যায়ে তো আসলে আমাদের ডিএনএ এর ভেতরে পরিবর্তনের কারণে ক্যান্সার হচ্ছে, বা জি এই পরিবর্তনটা হয় ক্যান্সার উস্কে দিচ্ছে অথবা অন্য কোনো একটা প্রভাবে এই পরিবর্তনগুলো ঘটছে আমাদের কোষের ভেতরে। তাহলে এই পরিবর্তনটা সবার ভিতরে একরকম নয়। এবং তারপর আমরা যেহেতু প্রত্যেকে আলাদা মানুষ, আমাদের ভেতরে প্রায় 25,000, আমরা বলি যে 25,000-এর মতো ডিফারেন্ট ফাংশনাল মানে কার্যকর জিন আছে। এই এক একটা জিন নানান রকম কাজ করছে। আমার ভিতরে যেই জিনগুলো প্রকাশিত হচ্ছে, আরেকজন ব্যক্তির মধ্যে সবগুলো সবসময় প্রকাশিত হচ্ছে না। ফলে আমার ভিতরে যদি কোনো একটা জিনের পরিবর্তনের কারণে ক্যান্সারের উদ্রেক হয়, আর আমার অন্যান্য জিনের জি প্রভাবের কারণে আরেকজন মানুষের তুলনায় এই জিনিসটা আলাদা হবে। সে কারণে ওই মলিকুলার পর্যায়ে কিন্তু প্রত্যেকটা ক্যান্সারকে আপনি আলাদা 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 ভাবে অসুখ হিসেবে বিবেচনা করতে পারেন। এবং এ কারণেই এই ব্যবস্থাপনাটা এভাবে ব্যক্তিকেন্দ্রিক, যেটা প্রেসিশন মেডিসিন অথবা পার্সোনালাইজড জি মেডিসিন, এই এক্স্যাক্টলি। জায়গাতে বিবেচনা করা ভীষণ জরুরি। একেবারে ঠিক বলেছেন ডক্টর মুশতাক। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশে ক্যান্সারের সুনির্দিষ্ট চিকিৎসা নিয়ে। গুরুত্বপূর্ণ এই আলোচনায় যুক্ত থাকুন, ফিরে আসছি একটু পরে। আমাকে প্রিন্টার দিতে পারবেন নাকি এখন? আচ্ছা থাক, বলছি। আচ্ছা Yeah. আপা, খুব সুন্দর করে ওয়ালাইকুম বলছেন। সালাম। আমরা Yes. আসলে বিরতির পর, হ্যাঁ
ইউসিএল এর থেকেই হাঁটু উদ্ভাবন হয়। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে কথা বলছিলাম ক্যান্সারের সুনির্দিষ্ট চিকিৎসা নিয়ে এবং আধুনিক যে পদ্ধতিগুলো সমগ্র বিশ্বে চালু আছে তার সঙ্গে আমরা কতখানি এগিয়ে রয়েছি সেই প্রসঙ্গে আমি সরাসরি ডাক্তার এস কে ফরিদ আহমেদ আপনার কাছেই একটু আসতে চাই। সেটি হচ্ছে যে একেবারে ক্লিনিক্যাল সাইডে আপনি কাজ করেন, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশে। আমি একটু জানতে চাই যে আসলে একদম টার্গেটেড থেরাপি বা সুনির্দিষ্ট চিকিৎসার ক্ষেত্রে আমরা আমাদের অর্জনটি কি, আমরা আসলে আর কি কি ধরনের ইমপ্রুভমেন্ট দরকার, যেসব কারণে মানুষ অনেক সময় শুধুমাত্র বিদেশে চলে যেতে চায় অথবা তারা হয়তো না জানার কারণে অনেকে চলে যায়। আমরা আসলে কোন জায়গাটিতে আছি? ধন্যবাদ। আমাদের দেশে পেশেন্টের কিছু অংশ বেঁচে যাচ্ছে চিকিৎসার জন্য, এটা সত্যি কথা। এটা কিন্তু মূলত এই ক্যান্সার জেনেটিক্স বা মলিকুলার বায়োলজি টেকনোলজির যে অভাব রয়েছে সেটার জন্য না, এগুলো দেশে ঠিকই আছে। কিন্তু এখানে হয়তো পারে আমাদের দেশের ডক্টররা তাদের কমিউনিকেশন স্কিলের একটু ঘাটতি রয়েছে, কিছু এক্সপার্টিসের ঘাটতি রয়েছে, এবং সেই ভরসার স্তরটা একটু দুর্বলতা রয়ে গেছে, তুমি যেটা আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠছি। আর এখানে মূল কারণ যে আমাদের দেশে যেটা হচ্ছে যে বিগত 15-20 বছর ধরে একটু একটু করে কিন্তু আমরা ক্যান্সারের যে মলিকুলার জেনেটিক্স, যেই জিনিসগুলোর ব্যাপারে যথেষ্ট প্রগ্রেস হয়েছে, বেশ ভালো ভালো কিছু ল্যাবও তৈরি হয়েছে দেশে, এবং আমরা সেই সমস্ত ইনফরমেশন গুলো, বিভিন্ন জেনেটিক মিউটেশনের ইনফরমেশন গুলো বা এই রিলেটেড ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাচ্ছি। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি রিপোর্ট গুলো খুব ভালো মানের, জি, বেশ বিশ্বাসযোগ্য। কারণ আমি নিজেই ঢাকায় বেশ কিছু ল্যাবের ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ইভেন বাইরে আমি ইংল্যান্ডে আমার ল্যাবে সেখানে পাঠিয়ে আমি কাউন্টার চেক করে দেখেছি, বা অন্যান্য দেশেও দেশের বাইরে চেক করে দেখেছি। সেগুলো কিন্তু মোটামুটি ভালোই ভালোই অ্যাকুরেট, এবং এই জিনিসগুলো আমাদের ক্যান্সার চিকিৎসায় বিশাল ভূমিকা রাখছে। আর ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমাদের যেটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রির যে ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রজেস্টেরন রিসেপ্টর, হার্টও প্রোটিনের প্রেজেন্স আর অ্যাবসেন্সের ইনফরমেশন গুলো পাচ্ছি, এগুলো আমাদেরকে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা এবং অন্যান্য ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বিভিন্ন আদার ক্যান্সারের ক্ষেত্রেও সেগুলোকে ক্যান্সার চিকিৎসা একদম সুনির্দিষ্টভাবে যে সমস্ত ওষুধগুলো রয়েছে দেশেও পাওয়া যাচ্ছে সেগুলো আমরা ব্যবহার করছি নিয়মিতভাবে। এবং এটার আউটকাম হচ্ছে পেশেন্টের যেটা সার্ভাইভাল অনেক ক্ষেত্রে বেড়ে যাচ্ছে, তাদের ডিজিজ স্পেসিফিক সার্ভাইভাল গুলো বেড়ে যাচ্ছে, আদারওয়াইজ মর্টালিটি কমে যাচ্ছে। সো ক্যান্সার চিকিৎসার ডেভেলপমেন্টের জন্য যে মলিকুলার বায়োলজি টেকনোলজি গুলোর জন্য যে সমস্ত ল্যাবগুলো রয়েছে সেটা দেশে আছে, কিন্তু প্রবলেম হয়ে গেছে যে আমাদের যে কোঅর্ডিনেশন, কারেন্ট ক্লিনিশিয়ান যারা একটু আছে ওল্ড ফ্যাশন, এবং তারা আম, বিভিন্ন এই যে জিনিসগুলো যে অ্যাভেলেবল রয়েছে দেশে সেটা প্রপারলি কোলাবোরেট করা হচ্ছে না। এটার জন্য একটা বিশাল একটা গ্যাপ রয়ে গেছে। জি। এবং চিকিৎসার কোন পর্যায়ে এই ইনফরমেশন গুলো জরুরি সেটাও আমরা যথাযথভাবে ট্রেনিং এবং এক্সপার্টিজের অভাবে আমরা ব্যবহার করতে পারছি না ওয়াইডলি। জি, স্পোরাডিক্যালি কোনো কোনো জায়গায় ভালোই ব্যবহার হচ্ছে, জি, কিন্তু এটা আরো বেশি এই ট্রেনিং এবং কোঅর্ডিনেশনটি ফ্যাসিলিটি এবং ইনফ্রাস্ট্রাকচার এবং প্রপার কোঅর্ডিনেশনের মাধ্যমে এটি দরকার। এগুলোকে আমরা আরো ছড়াতে পারবো। এবং একই বিষয়ে যেটি হচ্ছে এটি, অনেক ধন্যবাদ ডক্টর ফরিদ। আমরা আসলে সেটি শহর কেন্দ্রিক এবং শহরের মধ্যে সুনির্দিষ্ট খুব কম জায়গা, এবং একটি সময় আসলে এগুলো হতোই না, অনেক সময় বাইরে পাঠিয়ে দেওয়া হতো, সেখান থেকে রিপোর্ট এনে সেগুলো আলোচনা করা হতো। আমি ডক্টর তাসনিম আপনার কাছে জানতে চাই যে আসলে সকল ক্যান্সারের কি সুনির্দিষ্ট চিকিৎসা রয়েছে কিনা? মানে আমরা তো বলেছি যে ডক্টর মোশতাক যে বিভিন্ন রকমের ক্যান্সার এবং ম্যান টু ম্যান এটি ভ্যারি করে, প্রতিটি মানুষের জন্য সেটির আলাদা ধারা রয়েছে। তো সুনির্দিষ্ট ক্যান্সারের চিকিৎসা কি সবার জন্য প্রযোজ্য হবে কিনা, এবং বাংলাদেশে এই মলিকুলার ল্যাবের কি কি সুবিধা রয়েছে, আমরা কি কি করছি? এটা প্রিসিশন অনকোলজি, এখানে অনগোয়িং, আমি বলছিলাম ট্রান্সলেশনাল মেডিসিন বা জি। রিসার্চ অনগোয়িং। এই এখন আমরা যেটা ডক্টর মোস্তাক বলছেন যে আমাদের বডিতে মোর দ্যান 30,000
জিনের মধ্যে আমরা মাত্র 3000 জিনের ফাংশন জানতে পেরেছি, এবং 3000 জিনের মধ্যে যেই কয়টা জিনের মিউটেশনের জন্য কি ধরনের ক্যান্সার হচ্ছে সেই পর্যন্ত ইনফরমেশন আমাদের কাছে আছে, চিকিৎসা বিজ্ঞানী বা গবেষণায় এসছে। কিন্তু এখনো অনেক ক্যান্সার আছে যেগুলাতে কমপ্লেক্স মিউটেশন, সেই মিউটেশনের কারণগুলো এখনো জানা যায়নি। তো আমরা বলবো যে যেই কমন যেই ক্যান্সারগুলো, লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, যেগুলি বেশিরভাগ বেশি হচ্ছে। আক্রান্ত হচ্ছে সেই সমস্ত, এবং এর মধ্যে ক্যান্সারের মধ্যে যেটা আছে হেমাটোলজি, অঙ্কোলজি, লিউকেমিয়া, লিম্ফোমার, সব ধরনের মলিকুলার আইডেন্টিফিকেশনস, টি সেল, বি সেলের মার্কার, আমরা এটা বলি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি মার্কার বা বায়োমার্কার হিসাবেই। তো এই বিষয়ে আমি বলবো যে 60 to 70% কেসেই ডিফারেন্ট লাং ক্যান্সারের চিকিৎসা মোটামুটিভাবে প্রেসিশন অঙ্কোলজির মাধ্যমে জানা গেছে। অল্প কিছু সংখ্যক ক্যান্সার এখনো জানা যায়নি, যেমন সার্কোমার একটা ক্যান্সার, সেই ডিফারেন্ট টাইপের সার্কোমা হয়, রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসার্কোমা। এটার কারণ কতগুলি মিউটেশন এখানে। তো এই সমস্ত পেশেন্টগুলো আমার, যখন আমি ঢাকা মেডিকেল কলেজে ছিলাম, আমি অনেক সার্কোমার পেশেন্ট দেখেছি আমাদের বাংলাদেশে। তো আমাদের মনে হয় যে ওই বাংলাদেশে কি কারণে মিউটেশনের জন্য ক্যান্সারগুলো হচ্ছে তার একটা গবেষণা করে আমাদের দেশেই আমরা সেটি করতে পারি। হ্যাঁ, পরবর্তীতে ওষুধ তৈরি করতে পারবো। ধন্যবাদ ডক্টর তাসনিম। আমি ডক্টর মুশতাক আপনার কাছে যদি একটু আসি, যে বিশেষ করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজির সাথে সম্পৃক্ত আপনি, এবং একই সঙ্গে জেনেটিক কাউন্সেলিং এর বিষয়ে যথেষ্ট আমার মনে হয় যে দারুণ কাজ করছেন। তো আসলে এই যে জেনেটিক যে প্রিডিসপোজিশন, আমরা যে বংশানুক্রমিক যে ক্যান্সার রয়েছে, সেগুলো কি কি ধরনের ক্যান্সার রয়েছে, এবং জানার কি উপায় রয়েছে কিনা যে বংশের একজনের রয়েছে, আরেকজনের বা সেই সদস্যদের ক্যান্সার হতে পারে কিনা? আমরা একটা উদাহরণ হিসেবে দেখেছি অ্যাঞ্জেলিনা জোলির কথা, আমরা প্রায়শ এর আগেও শুনেছি যে উনি সম্ভাবনা দেখেই আগে থেকেই সেই সতর্কতা নিয়ে ব্রেস্ট সার্জারি করিয়েছেন। এই প্রসঙ্গে জানতে চাই। আপনি বোধহয় মিউট করা, মুস্তাক মিউট, আপনাকে একটু আনমিউট করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় ক্যান্সার ব্যবস্থাপনার ক্ষেত্রে, বিশেষ করে পরিবারে যদি একাধিক সদস্যের ক্যান্সার হয় তাহলে অন্যদেরও ঝুঁকি আছে কিনা, বিশেষ করে পরবর্তী প্রজন্মের যারা শিশুরা আসছে বা যারা বড় হবে তাদের জন্য কি সিদ্ধান্ত, এটি কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ বিষয়। আমি এখন সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুর, এখানে আসলে একটি ফেলোশিপ করছি ঠিক এই বিষয়ে, যেটা আমরা বলছি ক্যান্সার জেনেটিক কাউন্সেলিং। অর্থাৎ আমরা যেহেতু স্বীকার করে নিয়েছি বা জানি যে বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রে এখন আমরা জিনগুলোকে বুঝতে পারি যে কোন জিনে পরিবর্তন হচ্ছে, সুতরাং সেই জিনের পরিবর্তনটা কি বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে যাচ্ছে, অথবা পরিবারের একজন হলে তার ভাই বোন যারা আছে তাদের ভিতরে কি এটার সম্ভাবনা আছে, এটির কিন্তু একটি সিস্টেমেটিক অ্যানালাইসিস আছে, একটি ভালোভাবেই বিশ্লেষণ করা যায়। যেমন যিনি প্রথমবারের মতো আসছেন একজন রোগী হিসেবে, আমরা তাকে টেস্ট করে দেখলাম যে তার ভিতরে একটি পরিবর্তন পাওয়া গেছে। এরপর আমরা যখন ফ্যামিলি হিস্ট্রি নিলাম, দেখলাম যে তার পরিবারে দাদা, বাবা অথবা মায়ের দিক থেকে কারো না কারো কাছাকাছি রকমের ক্যান্সার আছে। এই রকম তথ্য যখন পাওয়া যায় তখন আমাদের ভিতরে একটা সন্দেহ হয় যে এটি আসলে আমরা যেটা বলি ফ্যামিলিয়াল ক্যান্সার অথবা ইনহেরিটেড ক্যান্সার কিনা, ইনহেরিটেড মানে উত্তরাধিকার সূত্রে তিনি পেলেন কিনা। এরকম কিন্তু বেশ কিছু কন্ডিশন আছে অলরেডি, এগুলো কিন্তু অনেকগুলো জানা আছে। যেমন একটা বলা হয় লিঞ্চ সিনড্রোম। লিঞ্চ নামে একজন এটা আবিষ্কার করেছিলেন বা তিনি প্রথম ডেসক্রাইব করেছিলেন বলে এটাকে তার নামে নামকরণ করা হয়েছে। কিন্তু এইটার যখন কারো ভিতরে হয়, এটা হওয়ার পেছনে কিছু জিন দায়ী। তো সেই জিনগুলো মনে করেন 5টা-6টা জিন আছে। এই জিনগুলো যদি আমরা দেখি যে কেউ একজন আসলেন এবং তার ভেতরে এই জিনে পরিবর্তন পাওয়া গেছে, এবং তার পরিবারে আরো কারো ভিতরে যেমন কোলন ক্যান্সার অথবা আমরা ব্রেস্ট ক্যান্সার অথবা ওভারিয়ান ক্যান্সার এটা হয়েছে, তখন একটা সন্দেহ তৈরি হয় যে এটি আসলে বংশক্রমিক একটি ধারা। এটি যখন পাওয়া যায় তখন আমাদেরকে, ধরেন আমাদের কারো একজনের ক্যান্সার হলো, কিন্তু সেটা যদি আমাদের বোঝা যায় যে এটা আমার সন্তানের হতে পারে বা পরিবার, তখন কিন্তু এটা আলাদা রকমের একটা মানসিক চাপ তৈরি করে এবং এটার আলাদা ব্যবস্থাপনা দরকার হয়। এ কারণে এই ফ্যামিলিয়াল ক্যান্সার গুলো যেগুলো আছে সেখানে জেনেটিক কাউন্সিলিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টি বাংলাদেশে এখনো অতখানি একেবারেই
আসে নাই আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের ভিতরে, কিন্তু জিনিসটা আনা খুব জরুরি এবং আমি নিজেকে আসলে ঠিক ওই কাজটার জন্যই প্রস্তুত করছি। একেবারেই। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মুশতাক। আমি একেবারেই শেষ পর্যায়ে আমরা প্রফেসর ডক্টর তাসনিম আপনাকে দিয়ে শেষ করতে চাই। সেটি হচ্ছে যে আসলে বাংলাদেশের এই বর্তমান সময়ে আমাদের এই সক্ষমতাটা কতখানি, বিশেষ করে টার্গেটেড যে ইমিউনোথেরাপির কথা বলছেন বা মলিকুলার যে জেনেটিক্সের যে পরীক্ষাগুলো রয়েছে, সেই প্রিসিশন অনকোলজির ক্ষেত্রে আমরা আমাদের সক্ষমতা কতখানি, এবং আমরা কখন আসলে মানুষকে বলতে পারবো যে তোমার আর বিদেশ যাওয়ার প্রয়োজন নেই, এখানেই সবকিছু সম্ভব। এই জায়গাটিকে আমাদের সংক্ষেপে একটু বলুন। আমি বলবো আপনার পরের প্রসঙ্গটা আগেই বলি কারণ বিদেশ যাওয়ার প্রয়োজন নেই আমার কাছে একদমই মনে হয়। কারণ আমাদের এখানে অনেক মেধাবী, ডক্টর মোস্তাকের মতো অনেক মেধাবী তরুণ অঙ্কোলজিস্ট আছেন যারা পড়াশোনা করছেন, উচ্চতর ডিগ্রি নিচ্ছেন এবং কনফারেন্সে যে দেশের বাইরে উনি বলছেন যে জানছেন। তো সেই জন্যই দেশের বাইরে যাওয়ার একদমই প্রয়োজন নাই। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমরা সক্ষমতা যেটা বলছেন সেটাতে আসি, এটি মলিকুলার টেস্টগুলি বা আমাদের যে মলিকুলার ল্যাব, আমরা বায়োমেড মলিকুলার ল্যাব জি। প্রতিষ্ঠার সময় আমরা দেখেছি যে এই টেস্টগুলো অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য FDA অ্যাপ্রুভড হয়ে বা ইউরোপে অ্যাপ্রুভড হয়ে এসছে এবং কিটগুলি কিন্তু আমাদের আনতে হচ্ছে বাইরে থেকে এবং প্রচুর খরচ বেশি। সক্ষমতাটা ওইখানেই, সীমাবদ্ধতা ওখানেই যে এই খরচগুলি এত বেশি এক্সপেন্সিভ প্রতিটা কিট, যে আমরা যখন টেস্টগুলি করতে যাচ্ছি তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই 40-30% ডিসকাউন্ট দিয়েই করছি যাতে মানুষের কাছে জিনিসটা তাদের আয়ের সীমার মধ্যে থাকে, রাইট? সীমার মধ্যে থাকে এবং তারা যেন সঠিক চিকিৎসা পায়। কিন্তু এখানে যদি আরো বেশি করে এবছরে বিশ্ব ক্যান্সার দিবসের যে থিম, সেটার কথা বলে আমি শেষ করতে চাই যে ইউনাইটেড বাই ইউনিক। প্রতিটি ক্যান্সার পেশেন্ট ইজ পার্সোনালাইজড মেডিসিন, বা জি। প্রতিটা ক্যান্সার পেশেন্ট ডিফারেন্ট এবং প্রতিটা স্টোরিকে সামনে নিয়ে, প্রতিটা জার্নিকে সামনে নিয়ে এবং ক্যান্সার কেয়ারে সবাইকে ইউনাইটেড হয়ে এগিয়ে আসতে হবে। কারণ এই জিনিসটা, এবং এখানে সরকারের কাছে আমার আবেদন থাকবে যে আমাদের দেশে আমরা যারা বেসরকারিভাবে প্রতিষ্ঠান করেছি, আমাদের সাথে আমি জানতে পারছি যে সরকারি আরো 10টা ডিভিশনাল ক্যান্সার সেন্টার হবে। সেখানে যদি আমরা রেফারেল ল্যাব হিসাবে সবটা একই ল্যাবে কাজ করে খরচ কমানো যায় তাহলেই কিন্তু অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, বাড়বে। অসংখ্য ধন্যবাদ ডক্টর তাসনিম, অসংখ্য ধন্যবাদ ডক্টর মুশতাক এবং ডক্টর ফরিদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা আসলে বাংলাদেশে ক্যান্সারের সুনির্দিষ্ট চিকিৎসায় আরও এগিয়ে যেতে চাই এবং আমাদের বিশ্বাস যে ক্যান্সার চিকিৎসায় আমরা আরও অগ্রগামী হব। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।